ইসরায়েলের চালে ঝুঁকিতে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, লেবাননে হামলা বন্ধে নারাজ নেতানিয়াহু, বেকায়দায় কেন ট্রাম্প? একই দিনে দুই পরাশক্তির বোমারু বিমান বিধ্বস্ত, রুশ বিমান সেনারা বেঁচে ফিরলেও ৮ মার্কিন ক্রু নিহত, নেপথ্যের কাহিনী কি? ইরান আমেরিকা যুদ্ধ বন্ধের খবরে বিশ্ব অর্থনীতিতে ফিরেছে স্বস্তি। চাঙ্গা ভাব পুঁজিবাজারে জ্বালানি তেলের দাম কি কমেছে? শক্তিশালী জার্মানির কাছে হেরেও কোটি মানুষের হৃদয় জয় করেছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। কিভাবে? এটি কি নয়া যুগের সূচনা? ইসরায়েলের বেপরোয়া আচরণে ফের হুমকির মুখে বহু প্রত্যাশিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ, যা আনুষ্ঠানিকভাবে সই হবে আগামী শুক্রবার। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও চরম বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে ছাড় দিতে নারাজ তেহরানও। অবশ্য ট্রাম্পের আহ্বানের তোয়াক্কা না করে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুকে থামাতে পারবেন কি ট্রাম্প? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বহুল প্রত্যাশিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সইয়ের ঘোষণা এলেও আগামী শুক্রবার এর আনুষ্ঠানিকতা পরবর্তী বাস্তবায়ন নিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ধোঁয়াশা আর অনিশ্চয়তা। এ চুক্তিতে লেবানন সহ ওই অঞ্চলের সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত অন্তর্ভুক্তির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তেহরানও জানিয়েছে এই চুক্তির মধ্য দিয়েই বন্ধ হচ্ছে লেবানন যুদ্ধ, যদিও ইসরায়েলের বক্তব্য আর কর্মকাণ্ডে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শান্তি চুক্তির ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের রাশ টানতে পারবেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? আমেরিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। তাদের জন্য আমি যা করেছি তা অন্য কেউ কখনো করতো না। নেতানিয়াহুর সাথে চমৎকার সম্পর্ক আমাদের। লেবাননের ব্যাপারে তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। লেবানন আর হিজবুল্লাহর সাথে ইসরায়েল যে আচরণ করেছে তাতে আমাদের সায় নেই। ইরানের সাথে শান্তি চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে এটি। এভাবেই নেতানিয়াহুর উপর ক্ষোভ উগরে দেন জি7 সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের প্রত্যক্ষ পরোক্ষ আহ্বান আর কৌশলী ভৎসনার তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন, হামলা, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ক্রমেই ঝুঁকিতে পড়ছে শান্তি চুক্তির বাস্তবায়ন। এমনকি লেবাননে হামলা বন্ধে আপত্তি জুড়ে দিয়ে শান্তি চুক্তির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সরাসরি জানিয়ে দিয়েছেন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিরুদ্ধে কয়েক দশক ধরেই আমি লড়াই করে আসছি। চুক্তি হোক বা না হোক, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। লেবাননে আমরা নিরাপত্তা অঞ্চল তৈরি করেছি। ইরান চায় আমরা সেখান থেকে সরে আসি। এটি মানতেও আমরা বাধ্য নই। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের রক্ষার স্বার্থে লেবানন থেকে সেনা প্রত্যাহার করব না। আমি মনে করি বন্ধু দেশগুলো আমার এই সিদ্ধান্তকে সম্মান করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে চুক্তি সই হয়েছে বলা হলেও তেহরান জানিয়েছে তারা আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে শুধু রাজি হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে চুক্তিটি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ আর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের পর বিস্তারিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার ৬০ দিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হবে চূড়ান্ত চুক্তি। মধ্যপ্রাচ্যে যখন চুক্তি সই নিয়ে ব্যস্ত আমেরিকা আর ইরান, সে সময় যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ড ইরান ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশো প্রবাসী ইরানি। ইরানের সরকারি দমনপীড়নের অভিযোগে তাদের এই বিক্ষোভ। এদিকে ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতি আর দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছে ইরান ও আমেরিকা। আসছে শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে। চুক্তির শর্তগুলোর বিস্তারিত না জানালেও ইরান ১৪ দফা শর্ত দিয়েছে বলে জানা গেছে। তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চুক্তির শর্তে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কি কি শর্ত রয়েছে ১৪ দফা চুক্তিতে? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর
চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। Let ships pass, no tolls. তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত 14টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তুলে নেওয়া হবে মার্কিন বাহিনী। ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $24 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র তেহরান শান্তি চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ডানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। একই দিনে বিধ্বস্ত হয়েছে স্নায়ুযুদ্ধকালীন 2 পরাশক্তির বোমারু বিমান। এতে যুক্তরাষ্ট্রের দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন রাশিয়ার বোমারু বিমানের ক্রুরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সময় সোমবার বেলা 11:30টার দিকে এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে B-52 বোমারু বিমান। কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। নিহত 8 আরোহীর মধ্যে বিমানের ক্রু, সামরিক ও বেসামরিক কর্মকর্তা রয়েছেন। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 বিমানটি ব্যবহার করে আসছে। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের কয়েকশো সাধারণ বোমা বা 32টি পারমাণবিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। একই দিন রাশিয়ার সাইবেরিয়ায় বিধ্বস্ত হওয়া Tu-22 M3 মডেলের বোমারু বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে ছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানের ক্রুরা দুর্ঘটনার আগ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে বের হয়ে জীবন বাঁচান। বিমানটি অঙ্গারা নদী তীরের কাছাকাছি ঘন বনাঞ্চলে পড়ে বিস্ফোরিত হয়। বোমা বর্ষণ, টর্পেডো নিক্ষেপ, ক্রুজ মিসাইল হামলা, এমনকি পারমাণবিক বোমা হামলার মতো অভিযানের জন্য এই যুদ্ধ বিমানের ডিজাইন করা হয়েছিল। ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার স্মিরটোস জব্দ করেছে ব্রিটিশ কমান্ডো বাহিনী। যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা 6 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারটি আটক করেন। ট্যাঙ্কারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল। যুক্তরাজ্যের নেতৃত্বে এই প্রথম রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এই ধরনের অভিযান চালানো হলো। বিস্তারিত মিরফজদের আপডেট ডেস্ক রিপোর্টে। হলিউড সিনেমাকেও হার মানাবে বাস্তব এই দৃশ্য। গভীর রাতের কুয়াশা চিরে গর্জে উঠল ব্রিটিশ রয়্যাল মেরিনের হেলিকপ্টার। ইংলিশ চ্যানেলের উত্তাল তরঙ্গে তখন ভাসছিল রাশিয়ার এক দানবীয় তেলবাহী জাহাজ। এক অভিনব ও দুর্ধর্ষ অভিযানে মাঝ সমুদ্রেই সেই জাহাজ জব্দ করল ব্রিটেনের কমান্ডো বাহিনী। আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার ফাঁক গলে ভারতের দিকে যাচ্ছিল রাশিয়ার বিশাল তেলের জাহাজ স্মিরটোস, কিন্তু শেষ রক্ষা হলো না। 6 ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারটি আটক করেন যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির দুর্ধর্ষ অফিসাররা। 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারটি জব্দের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙর স্থলে সরিয়ে নেওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। পুরো বিষয়টি ফ্রান্সের সরকারের সাথে সমন্বয় করে করা হয়েছে। এছাড়া এর সাথে একাধিক ব্রিটিশ সংস্থা, নৌবাহিনী এবং বিমান বাহিনী জড়িত ছিল। অপারেশনটি পরিচালনা করার জন্য গত কয়েকদিন ধরেই পুরো দমে প্রস্তুতি চলছিল বলে জানান এই কমান্ডিং অফিসার। রাশিয়ার এই গোপন বহরের কোনো জাহাজকে প্রথমবারের মতো মাঝ সমুদ্রে আটকে দেওয়ার এই অভিযানে অংশ নিতে পারাটা পেশাগতভাবে অত্যন্ত তৃপ্তিদায়ক।
এটি আসলে একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। রয়্যাল নেভি এটি অপারেশনাল স্তরে পরিচালনা করেছে। এতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সরকারের অন্যান্য বিভাগও যুক্ত ছিল। সব সহযোগী দল একসাথে কাজ করেছে। যে বিষয়টির জন্য আমরা গত কয়েক মাস ধরে দিন-রাত প্রশিক্ষণ নিয়েছি তা বাস্তবে সফলভাবে সম্পন্ন করা গেছে। আমরা সত্যিই এর জন্য গর্ব করতে পারি। জাহাজটি আফ্রিকার দেশ ক্যামেরুনের পতাকা নিয়ে চলছিল, কিন্তু ঘটনার ঠিক কয়েকদিন আগে ক্যামেরুন তাদের রেজিস্ট্রি থেকে এই জাহাজটিকে বাদ দিয়ে দেয়। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজটি রাষ্ট্রহীন হয়ে পড়ে। জাহাজটিতে প্রায় 7 লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। এদিকে জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন এবং বাকি ইউরোপীয় দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা ফাঁকি দিতে রাশিয়া পুরনো ও নাম সর্বস্ব মালিকানার প্রায় 700টি জাহাজের একটি গোপন বহর তৈরি করেছে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট। এই জাহাজগুলো পশ্চিমা নিয়মনীতি না মেনে গোপনে তেল বিক্রি করে। ফলে ইউরোপীয় দেশগুলো এই শ্যাডো ফ্লিটকে অচল করে দিতে চায়। যুক্তরাজ্য এরই মধ্যে 500টিরও বেশি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রভাবে আগের বছরের তুলনায় 2025 সালে তেল ও গ্যাস থেকে রাশিয়ার আয় 24% কমেছে। রীতি মেনে আরবি নতুন বছরের প্রথম দিন নয়া গিলাফ পড়ানো হলো পবিত্র কাবা শরীফে। গিলাফের নকশা ও কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 900 কেজি স্বর্ণ আর রূপার প্রলেপযুক্ত সুতা। 12টি ধাপে গিলাফ প্রতিস্থাপনের প্রক্রিয়া নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে নতুন গিলাফ পরানোর এই দৃশ্যে পবিত্রতা আর আবেগঘন অনুভূতিতে আন্দোলিত হয় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়। গিলাফ পরানোর এই আনুষ্ঠানিকতা দীর্ঘদিন হজের মৌসুমে হলেও গত কয়েক বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন অর্থাৎ মুহররম মাসের প্রথম দিন সম্পন্ন করা হচ্ছে। সোমবারও ছিল এমনই এক বিশেষ দিন। এদিন পুরাতন গিলাফ সরিয়ে নতুন গিলাফ বা কিসোয়ায় ঢেকে দেওয়া হয় পবিত্র কাবা শরীফ। এবছর শাইখ ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজের পরিচালনায় 12টি ধাপে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়। নতুন কিসোয়া বা গিলাফ স্থাপনের সময় কাবার 4টি দিকের প্রতিটি অংশ আলাদাভাবে ওপরে তোলা হয়। এরপর তা পুরনো গিলাফের ওপর বেঁধে ধীরে ধীরে নামানো হয়। একই সঙ্গে নিচের দিক থেকে পুরনো গিলাফ সরিয়ে প্রতিস্থাপন করা হয় নতুন গিলাফ। এরপর গিলাফের বিভিন্ন পাশ ও কোণা ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। কাবার গিলাফে মোট 53টি স্বর্ণখচিত অলংকারযুক্ত অংশ আছে। এর মধ্যে বেল্টের জন্য 16টি, বেল্টের নিচে 7টি, 4টি ঝুলন্ত অলংকার, 17টি ফানুস আকৃতির অংশ, দরজার পর্দার জন্য 5টি, ইয়েমেনি কোণার জন্য 1টি, 2টি কিনারা এবং 1টি মিজাব বা নালার অলংকার রয়েছে। খাঁটি প্রাকৃতিক রেশম দিয়ে খুব যত্নের সাথে এই কিসোয়া তৈরি করা হয়, যেখানে নিখুঁত সূচিকর্মের মাধ্যমে সোনালী ও রূপালী প্রলেপযুক্ত সুতা দিয়ে নকশা আর কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই শিল্পকর্মে সাধারণত মোট 120 কেজি বিশুদ্ধ 22 ক্যারেট সোনা, 120 কেজি রূপা এবং প্রায় 670 কেজি বিশেষ রেশম সুতা থাকে। পুরাতন গিলাফটি অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়। পরে সৌদি সরকারের পক্ষ থেকে পুরাতন এই গিলাফের কাপড়টি ছোট ছোট টুকরো করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, সরকারি সংস্থা ও ইসলামিক জাদুঘরগুলোতে উপহার বা সম্মাননা হিসেবে পাঠানো হয়।